দেখুন, আমাদের মুখ্যমন্ত্রী সব পারেন। উনি গান গাইতে পারেন, উনি কবিতা লিখতে পারেন, উনি ছবি আঁকতে পারেন এবং সবকিছুই হেলিকপ্টারে বসেও করে ফেলেন। উনি রান্না করতে পারেন, উনি সাঁতার কাটতে পারেন, উনি ধান কাটতে পারেন, উনি সব ভাষা জানেন, সমস্ত রকম ভাষা ওনার রপ্ত করা আছে। উনি ট্রেডমিলে হাঁটতে হাঁটতে উনি বাজেট তৈরি করে ফেলতে পারেন। দেখুন, এইসব ওনার স্কিল আমরা কম বেশি দেখে নিয়েছি, আমরা বাঙালিরা এইসব কম বেশি দেখে অভ্যস্ত। কিন্তু যে জিনিসটা এতদিন ধরে আমাদের বাঙালিদের মনের মধ্যে একটা সুপ্ত বাসনা ছিল, যে মমতা বন্দ্যোপাধ্যায় অনেক মঞ্চ থেকে দাঁড়িয়ে বলেছেন যে আমার একটা আইনের ডিগ্রি আছে, উনি চাইলে উনি আইনজীবীদের মতো কালো কোট পরে সওয়াল করতে পারেন। ওনার তো অনেকগুলো ডিগ্রি আছে, তার মধ্যে এটাও একটা ডিগ্রি ওনার আছে। যাই হোক, সেইটা দেখার সৌভাগ্য আজকে আমাদের হলো। আজ মমতা বন্দ্যোপাধ্যায় সুপ্রিম কোর্টে দাঁড়িয়ে ওই ভাঙা ভাঙা ইংরেজিতে এতবার মাই লর্ডশিপ উইথ মাই হাম্বল রিগার্ডস এইসব ইংরেজিগুলো বলে ফেলেছেন, এতবার বলে ফেলেছেন, এরপরেও যদি আপনারা বিশ্বাস না করেন উনি আইনটা ভালো করে জানেন, তাহলে আপনাদের মাথায় পড়ুক বাজ। With my humble regards, I convey my great regards, and I will just tell save democracy. কিন্তু একটা বাসনা তো থেকেই গেল, কালো কোটে আর মমতা বন্দ্যোপাধ্যায়কে দেখা গেল না। জানি না উনি কাচতে দিয়েছিলেন কিনা, তারপরে সাদা শাড়ি পরেই আজকে হনহন করে কোর্টের মধ্যে ঢুকে গেলেন। কিন্তু গতকাল থেকে দেবাংশু ভট্টাচার্য কিংবা কুণাল ঘোষের মতো নেতারা যেভাবে সোশ্যাল মিডিয়া তোলপাড় করে দিয়েছিল যে এই প্রথমবার ভারতের ইতিহাসে মমতা বন্দ্যোপাধ্যায় কিংবা কোনো মুখ্যমন্ত্রীকে প্রথমবার দেখা যাবেন একজন মহিলা মুখ্যমন্ত্রী কালো কোট পরে সুপ্রিম কোর্টে ঢুকছেন। এক দশক পর কাল মমতা বন্দ্যোপাধ্যায় আবার পড়তে চলেছেন সেই পুরনো কালো পোশাক। মমতা বন্দ্যোপাধ্যায় নিজে সুপ্রিম কোর্টে ফাইট করবেন, নিজে। ভাবুন সে দৃশ্যটা কি হবে। এমন ভাবে একটু ন্যারেটিভ সেট করে দিয়েছিল, আমার তো সারা রাত ঘুম হয়নি, সকালবেলা উঠে মমতা বন্দ্যোপাধ্যায়কে কালো কোটে দেখতে হবে, সত্যি একটা গর্বের বিষয়। কিন্তু ওই যেমন বললাম, হয়তো কালো কোটটা কাচতে দিয়েছিলেন, কিংবা মনু সিংভি কিংবা কপিল সিব্বালের মতো আইনজীবীরা যারা মমতা বন্দ্যোপাধ্যায়ের থেকে একটু কমই জানেন, তারা হয়তো মমতা বন্দ্যোপাধ্যায়কে একবার বলেছেন যে এভাবে হয়তো সুপ্রিম কোর্টে গিয়ে সওয়াল জবাব করা যায় না, কারণ সুপ্রিম কোর্টের জন্য আলাদা কোয়ালিফিকেশন লাগে, ওদের প্যানেলে নথিভুক্ত হতে হয়। যে কেউ গিয়ে সুপ্রিম কোর্টে গিয়ে মাই লর্ডশিপ করলেই উনি উকিল হয়ে যান না, ইত্যাদি হয়তো বুঝিয়েছেন। এবং মমতা বন্দ্যোপাধ্যায় সেটা মাথা পেতে নিয়েছেন এবং সাধারণ নাগরিক আমার আপনার মতো উনি আজকে কোর্টে গিয়ে উপস্থিত হন। উনি বিচারপতির কাছ থেকে স্পেশাল পারমিশন নেন 5 মিনিট বক্তব্য রাখা, এবং উনি তার মতো করে বক্তব্য রাখেন। দেখুন, লয়ার মমতা বন্দ্যোপাধ্যায় কেমন তা আমি জানি না, কিন্তু পলিটিশিয়ান মমতা বন্দ্যোপাধ্যায়কে যদি দাঁড়িপাল্লে রাখা হয় আর সমসাময়িক পশ্চিমবঙ্গের নেতাদের যদি পাশাপাশি রাখা হয়, আমার মনে হয় ধারে কাছে কেউ আসবেন না। কারণ যে পলিটিক্যাল স্টান্ট মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছ থেকে আজকে আমরা দেখলাম, তা নিশ্চয়ই বলা যায় যে আগামী বিধানসভা নির্বাচনে কিন্তু একটা বড় প্রভাব ফেলতে পারে। অনেকে এবারে তার মতো ন্যারেটিভ ছড়াতেই পারেন, হ্যাঁ উনি কি এমন করে এসছেন, ঘোড়ার ডিম করে এসছেন, অশ্বডিম্ব প্রসব করেছেন, তারপরে কেউ বলতেই পারেন, লিখতেই পারেন গোল্লা নিয়ে কলকাতা ফিরছেন, ইত্যাদি ইত্যাদি। কিন্তু বিশ্বাস করুন, আগামী বিধানসভা নির্বাচনে নিশ্চয়ই একটা এর প্রভাব, বড় রকম প্রভাব কিন্তু নির্বাচনে পড়বে। কেন বলছি এই কথাটা? নিশ্চয়ই এটা একটা পলিটিক্যাল স্টান্ট ছিল মমতা বন্দ্যোপাধ্যায়ের তরফ থেকে, এবং উনি হয়তো সুপ্রিম কোর্টে যেতেনই না যদি এই লাইভ যে স্ট্রিমিংটা সুপ্রিম কোর্টের রুম নাম্বার 1-এ যেটা হচ্ছিল তার লাইভ স্ট্রিমিং যদি না হতো, আমার মনে হয় মমতা বন্দ্যোপাধ্যায় কোর্টে ঢুকতেন না। ওনার পুরো প্ল্যানিংটাই ছিল সাধারণ মানুষের কাছে পোর্ট্রে করা যে আমি তোমাদের প্রবলেম নিয়ে কিন্তু আজকে সুপ্রিম কোর্টে হাজির হয়েছি, তোমাদের কথা বলতে, তোমাদের প্রবলেমগুলোকে সলভ করতে। এবারে এই প্রবলেমের মাথা মমতা বন্দ্যোপাধ্যায় নিজেই নাকি নির্বাচন কমিশন, তা আমি বলতে পারবো না। তা আপনারা কম বেশি এটা নিয়ে একটা পলিটিক্যাল ডিবেট চলতেই পারে। কিন্তু এটা যদি হয়, এটাও যদি একটা স্টান্টের অংশ হয় যে প্রবলেমও আমি ক্রিয়েট করব আর সলিউশনও আমি নিজেই দিব, এবং সেটাকে লাইভ স্ট্রিমিং করে গোটা দুনিয়া দেখবে যে আমি আমার রাজ্যের মানুষের জন্য কতটা ভাবি। যে মুখ্যমন্ত্রী হাত জোর করে বিচারপতিকে বলছেন আমার রাজ্যকে বাঁচান, ডেমোক্রেসিকে বাঁচান, তার হয়তো একটা কোনো বড় এফেক্ট পশ্চিমবঙ্গে সাধারণ মানুষের মধ্যে পড়তে পারেন, সেটা আপনি যে কোনো দলের সমর্থন হয়ে থাকুন না কেন। দেখুন, এসআইআর পশ্চিমবঙ্গে যেভাবে হচ্ছে তা নিয়ে তো একটা বড় বিতর্ক আছে, এবং প্রত্যেকটা রাজনৈতিক দল, সেটা যেই দলই হোক, তারা কিন্তু মনে করে যে মানুষের একটা বড় সংখ্যক মানুষের কিন্তু একটা হ্যারাসমেন্ট হচ্ছে। কোন কারণে হচ্ছে তার বিশ্লেষণে আমরা যাচ্ছি না, সেটা মমতা বন্দ্যোপাধ্যায় চক্রান্ত করে করুক বা নির্বাচন কমিশন থেকে জ্ঞানেশ কুমারের মাধ্যমেই হোক, যেভাবেই হোক সাধারণ মানুষ কিন্তু একটা প্রবলেমে পড়ছে।
আজকে যে প্রবলেমের কথাগুলো মমতা বন্দ্যোপাধ্যায় গিয়ে কোর্টে তুললেন এবং গোটা দুনিয়াকে শোনালেন, তার সিংহভাগ ছিল কিন্তু আমার আপনার মতো মানুষের পশ্চিমবঙ্গের, যাদের সত্যি করে যে এই ইস্যুগুলোকে ফেস করছে। হ্যাঁ, তার মধ্যে নিশ্চয়ই উনি অনেক পলিটিক্যাল ইস্যু তুলেছেন, কিন্তু যে বিষয়গুলো মেনলি তোলা যে আর 4 দিন সময় আছে এই হিয়ারিং এর, 4 দিনের মধ্যে কিভাবে 63 লক্ষ মানুষের হিয়ারিং পসিবল হবে, রোজ 15 লক্ষ মানুষের হিয়ারিং কি সম্ভব হয়? মানে আর কত মানুষকে যন্ত্রণার মধ্যে দিয়ে যেতে হবে যতদিন এই প্রক্রিয়াটা চলবে। সেকেন্ডলি, যে নামগুলোর কথা বারবার বলা হচ্ছে, বাংলায় যার নাম বন্দ্যোপাধ্যায়, ইংরেজিতে তার নাম ব্যানার্জি, তো এই বিষয়গুলোকে নির্বাচন কমিশন আগের থেকে জানতো না? তো ওদেরকে আলাদা করে বারবার হ্যারাসমেন্ট করার কি প্রয়োজন ছিল? যে মানুষটার নাম দত্ত, কেউ লিখে DATTA, কেউ তার সন্তান লিখে হয়তো DUTTA, তাহলে তাকে প্রমাণ করতে হবে সে তার বাবার ছেলে বা মায়ের মেয়ে ইত্যাদি ইত্যাদি। এই বিষয়গুলো কিন্তু পশ্চিমবঙ্গে হয়ে আসছে, সত্যি করে হয়ে আসছে। এবং এর মধ্যে আরো একটা বড় ইস্যু ছিল, যে মেয়েগুলো বিয়ে করে শ্বশুর বাড়ি যাচ্ছেন, তখন ওনার স্বাভাবিকভাবে টাইটেলটা চেঞ্জ হয়ে যায়। তো ওই মেয়েটির বিয়ের আগে নাম একরকম ছিল, বিয়ের পরে নাম কি করে পরিবর্তন হয়ে গেল, ওনারা দুজন এক মানুষ, এইটাও প্রমাণ করতে ওনাকে লাইনে দাঁড়াতে হচ্ছে, হাজার হাজার মহিলাকে লাইনে দাঁড়াতে হচ্ছে। এই যে মহিলা অ্যাঙ্গেলটাও মমতা বন্দ্যোপাধ্যায় নিয়ে এলেন, এতে কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় কোথাও না কোথাও মানুষের সাথে আবার কানেক্ট করে গেলেন। এবং এই যে ঘটনাগুলো গত 1-1.5 মাস ধরে ঘটে আসছে, হতে পারে এর সিংহভাগ যে বদমাইশিগুলো, তা কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারি কর্মচারীরা, তারাই কিন্তু ইচ্ছাকৃতভাবে এই নোটিশগুলো দিয়েছেন, নিজে বাংলায় প্রবলেম ক্রিয়েট করেছেন এবং দিল্লিতে গিয়ে নিজেই তার সলিউশন খুঁজছেন। এবং ঠিক এই লুপে আবার বিজেপিকে ব্যাকফুটে ফেলছেন বারবার মমতা বন্দ্যোপাধ্যায়। এবারে আজকে মমতা বন্দ্যোপাধ্যায়ের এই বাড়বাড়ন্তের পেছনেও তো এই বিজেপির হাত কম নয়। গতকাল আইপ্যাক কাণ্ডের শুনানি ছিল সুপ্রিম কোর্টে, সেই শুনানি পিছিয়ে যায়, আর মমতা বন্দ্যোপাধ্যায় যে শুনানি চায় সে শুনানির টাইম এগিয়ে আসে, যাতে মমতা বন্দ্যোপাধ্যায়ের রিকোয়েস্টকে মানা যায়। মমতা বন্দ্যোপাধ্যায়ের রিকোয়েস্টকে মেনে 5 মিনিট ওনাকে বলতে দেওয়া হয়। কোন বেসিসে বলতে দেওয়া হয়? আমি আপনি রিকোয়েস্ট করলে কি বলতে দেওয়া হবে? নিশ্চয়ই না, কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় বলে তাকে বলতে দেওয়া হয়। এই যে এক্সট্রা বেনিফিটগুলো মমতা বন্দ্যোপাধ্যায় পাচ্ছেন, এনার এতদিন কোথায় থাকা উচিত ছিল? আইপ্যাক কাণ্ডের পরে আজ 15-20 দিন উনি হয়তো জেলের ঘানি টানতেন। যেভাবে ফাইল বের করে নিয়ে এসছিলেন, আজ উনি সুপ্রিম কোর্টে দাঁড়িয়ে এত বড় বড় ভাষণ দিতেন না, উনি আজকে জেলের গারদের পেছনে থাকতেন। কিন্তু এই বিজেপির দৌলতে আজকে মমতা বন্দ্যোপাধ্যায় দিল্লিটা অবধি দাপিয়ে বেড়াচ্ছেন। গতকাল আইপ্যাক কাণ্ডে মমতা বন্দ্যোপাধ্যায় হয়তো কালকেই অ্যারেস্ট হয়ে যেতে পারতেন, কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের দেওয়া হলফনামা পড়তে ইডি এতদিন সময় লাগলো যে আবার 7 দিন শুনানি পিছিয়ে গেল। আমি জানি না পিছাতে পিছাতে সেই DA, SSC ইত্যাদির মতো কতদিন যাবে, কোথায় গিয়ে ঠেকবে তা আমরা জানি না। ভাবুন, গত 2-3 বছরে যে ছোটখাটো একটু স্টেপ ইডি কিংবা CBI নিয়েছিলেন, ধরুন পার্থ চ্যাটার্জি অ্যারেস্ট হয়েছিলেন, অনুব্রত মণ্ডল অ্যারেস্ট হয়েছিলেন, এদের প্রত্যেকের আজকে স্ট্যাটাস কি? আজকে পার্থ চ্যাটার্জি আবার গিয়ে একটা নতুন করে পদ পাচ্ছেন, অনুব্রত মণ্ডল জেল থেকে ছাড়া পেয়ে গেছেন, আবার নিজের স্বমহিমায় বীরভূম কাঁপিয়ে বেড়াচ্ছেন। তাহলে আজকে যদি আপনি দেখেন গত 3 বছরের শেষে আমরা কোথায় দাঁড়িয়েছি, আমরা কিন্তু ব্যাক টু দ্য সেম পজিশন। কিছুই উন্নতি হয়নি, কোনো কিছু চেঞ্জ হয়নি। মাঝখানে কি হয়েছে? মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়, তাদের জনপ্রিয়তা এই বিজেপির দৌলতে তরতর করে আর উপরে উঠে গেছে। এবং আমি যে কথাগুলো বলছি তা মিলিয়ে নেবেন আসন্ন 2026 ইলেকশনের আর কয়েক মাস পরে। ধন্যবাদ, সবাই ভালো থাকবেন।